শুভ অপরাহ্ন সবাইকে। সবাই কেমন আছেন? একটু কমেন্ট করে জানান আমাকে শোনা যাচ্ছে কিনা ঠিক মতো। নমস্কার দাদা। পুষ্পকৃষ্ণ, আপনাকেও নমস্কার। নমস্কার দাদা, কেমন আছেন? দাদা একটু অসুস্থ আছি, সো হোপফুলি ঠিক হয়ে যাব খুব দ্রুত। জান্নাত রহমান দাদা, ভালোই আছি। আচ্ছা, আপনারা কেউ একজন একটু গ্রুপে শেয়ার করে দেন, আমরা খুব বেশি সময় অপেক্ষা করবো না। আপনারা 2-4 মিনিটের জন্য অধৈর্য হয়ে যান মাঝে মাঝে, ঠিক আছে? এই যে ক্লাস শুরু হলে তখন কাউকে খুঁজে পাওয়া যায় না, 4-5 জন থাকেন ক্লাসে 100 জন 150 জনের মধ্যে, অথচ গ্রুপে আপনারা ফাটাই ফেলতেছেন ক্লাস করে। 2-1 মিনিট লেট হচ্ছে কি, আপনারা এত মানে টাইমের ব্যাপারে এত কনসার্ন, কিন্তু দেখা যায় ক্লাসে আপনাদের উপস্থিতি নাই বললেই চলে। গ্রুপে লিঙ্ক পায় না, মানে ক্লাস পায় না। আমি আজও মাঝে মাঝে অবাক হই যে আপনারা ছোটোখাটো কিছু বিষয় সেটাও আপনারা বুঝতে পারেন না। গ্রুপটাতে যখন লাইভ ক্লাস শুরু হয়, গ্রুপটাতে ঢুকলেই তো পাওয়া যায়। আচ্ছা, আমরা আর অপেক্ষা করবো না, আমরা শুরু করব। এই যে আজকে আমাদের বিষয় হচ্ছে সাধারণ বিজ্ঞানের, যেহেতু আমরা নবম দশম শ্রেণীর সাধারণ বিজ্ঞান পড়ছি, সেই দশম অধ্যায়ের এসো বলকে জানি টপিকের নাম। তো এই পুরো অধ্যায় আমরা বলের ক্রিয়া প্রতিক্রিয়া, বল সম্পর্কিত বিভিন্ন সূত্র, জড়তা, বল, স্থিতি এবং অন্যান্য বিষয় সম্পর্কে জানব। তো এই অধ্যায়ের প্রথমেই যে বিষয়টা রয়েছে, যে এটা হচ্ছে ধাক্কা ও টানা, এটা হচ্ছে বল। সো এখান থেকে আচ্ছা, আমি আগে থাকতে আপনাদের বলে রাখি যে আমার ভয়েসে একটু সমস্যা হবে আজকে, সো এই ব্যাপারটা আশা করি স্কিপ করবেন। তো এই ধাক্কা এবং বল, ধাক্কা এবং টানা, এই দুইটাই কিন্তু বল। বলছে যে আমরা কোনো কিছু যদি সরাতে চাই, কোনো স্থান থেকে কোনো কিছু যদি সরাতে চাই, সেক্ষেত্রে আমরা কি করি? আমরা ঠেলি বা ধাক্কা দিই। আবার কোনো কিছুতে কাছে আনতে চাইলে তাকে আমরা নিজের দিকে টানি। সো কোনো বস্তুর উপর অন্য বস্তুর ধাক্কা বা টানই হচ্ছে এই বল প্রয়োগ। তো যদি আমরা কোনো বস্তু যদি কাছে আনতে চাই, তাহলে আমরা নিজের দিকে টানি। আবার যদি দূরে পাঠাতে চাই, সরাতে চাই, তাহলে সেটাকে আমরা কি করছি? সেটাকে আমরা ঠেলি বা ধাক্কা দেই। তো যখন কোনো কিছুকে মসৃণ বা শ্রী প্রসারিত করি বা সংকুচিত করি, তখনও কিন্তু বল প্রয়োগ করতে হয়। তো এই অধ্যায়ে আমরা শুধুমাত্র আলোচনা করব যে বলের মাধ্যমে গতি যে পরিবর্তন, গতি পরিবর্তনের বিষয় আলোচনা করব।
সো এই গতি বিষয়ক নিউটনের প্রথম সূত্র হচ্ছে, বাইরে থেকে কোনো বল প্রয়োগ না করলে স্থির বস্তু চিরদিন স্থিরই থাকবে এবং সমবেগে চলতে থাকা বস্তু সমবেগে চলতেই থাকবে। অর্থাৎ কোনো একটা গাড়ির কথাই চিন্তা করি, কোনো একটা গাড়িকে যদি আমরা কোনো গাড়িকে যদি আমরা থামাতে চাই বা তাহলে সেটার উপরে বল প্রয়োগ করতে হবে, কিন্তু যদি আমরা এটাকে কখনোই থামাতে না চাই তাহলে এইটা যে বেগে সমবেগে চলতে থাকা বস্তুটা সমবেগে চলতেই থাকবে। আর যদি কোনো স্থির বস্তুকে আমরা সরাতে চাই তাহলে আমরা হচ্ছে সেটাকে স্থির, মানে সেটা স্থিরই থাকবে। আচ্ছা, নিউটনের প্রথম সূত্রের প্রথম অংশ নিয়ে যদি সমস্যা নিয়ে কারো সমস্যা না, কারণ আমরা সবসময় দেখেছি স্থির বস্তুকে ধাক্কা না দেওয়া পর্যন্ত যে সেটা নিজে থেকে নড়ে না বা স্থির থেকে যায়। দ্বিতীয় অংশটি নিয়ে সমস্যা, কারণ আমরা কখনোই কোনো চলন্ত বস্তুকে অনন্তকাল চলতে দেখি না। ধাক্কা দিয়ে কোনো বস্তুকে গতিশীল করে ছেড়ে দিলে দেখা যায় কোনো বল প্রয়োগ না করলে শেষ পর্যন্ত বস্তুটা থেমে যায়। তো এটা নিয়ে আমাদের কনফিউশন। এইটা ক্লিয়ার করার জন্য বলেছে যে আমাদের দৈনন্দিন জীবনের অভিজ্ঞতা থেকে মনে হয় যে কোনো বস্তুকে সমবেগে চালিয়ে নিতে হলে ক্রমাগত বুঝিয়ে সেটাতে বল প্রয়োগ করে যেতে হয়। তো নিউটনের প্রথম সূত্র থেকে আমরা জানতে পেরেছি সেটা হচ্ছে সত্যি নয়। সমবেগে চলতে থাকা কোনো বস্তু যদি থেমে যায় তাহলে বুঝতে হবে সেখানে কোনো না কোনো বল প্রয়োগ করা হয়েছে। সো এইটা আপাত দৃষ্টিতে আমাদেরকে মনে হয় যে এই যে সমবেগে চলতে থাকা বস্তু সমবেগে চলতেই থাকবে। তো এইটা আপাত দৃষ্টিতে মনে হয় নিউটনের এই সূত্রটা সত্য নয়। তুলি জোয়ারদার ভাইয়া কেমন আছেন? এই তো চেষ্টা করছি। আচ্ছা, এরপর হচ্ছে যে এর উপরে কোনো না কোনো বল প্রয়োগ করা হয়েছে। কি কি বল হইতে পারে? ঘর্ষণ, বাতাসের বাধা, এরকম অনেক কিছু উল্টো দিক থেকে এই বস্তুর উপর বল প্রয়োগ করে বলে এই বস্তুকে থামিয়ে দেয়। যদি সত্যি সত্যি সব বল বন্ধ করে দেওয়া যেত, সব বল কোনগুলো, এই যে ঘর্ষণ, বাতাসের বাধা, এগুলো যদি সত্যি সত্যি বন্ধ করে দেওয়া যেত তাহলে আমরা সত্যিই দেখতে পেতাম সমবেগে চলতে থাকা একটা বস্তু অনন্তকাল চলতেছে। তো এরপর হচ্ছে জড়তার ব্যাখ্যা। যে জড়তার ক্ষেত্রে কি বলা হয়েছে, আমরা আমাদের দৈনন্দিন যে অভিজ্ঞতা থেকে দেখি প্রত্যেক বস্তু যে অবস্থায় আছে সে অবস্থায় সে থাকতে চায়। বস্তু স্থির থাকলে স্থির থাকতে চায় আর গতিশীল থাকলে গতিশীল থাকতে চায়। বল প্রয়োগ না করা পর্যন্ত যে বস্তু যে অবস্থায় আছে সেই অবস্থায় থাকতে চাওয়ার যে প্রবণতা সেটাই হচ্ছে জড়তা। সো স্থিতিশীল বস্তুর স্থির থাকতে চাওয়ার যে প্রবণতা সেটাকে বলা হচ্ছে স্থিতি জড়তা, এবং গতিশীল বস্তুর সমবেগে গতিশীল থাকার যে প্রবণতা সেটাকে বলা হচ্ছে গতি জড়তা। এই জড়তার ব্যবহারিক অভিজ্ঞতাতে বলা হয়েছে থেমে থাকা বাস হঠাৎ চলতে শুরু করলে, আপনারা নিজেরাও হয়তো বা খেয়াল করেছেন, ধরেন আপনি একটা বাসে বসে আছেন, সো দেখলেন আপনি নিরিবিলি বসে আছেন, তখন যদি বাসটা স্টার্ট করে হঠাৎ করে রানিং হয়ে যায় তখন দেখবেন আপনি কিন্তু সিটের পেছনের দিকে একটা ধাক্কা খেয়েছেন, অথবা আপনার কাছে মনে হচ্ছে যে আপনাকে পেছনের দিকে টেনে নিয়ে গেছে কেউ। সো এই যে জড়তাটা, এটাও কিন্তু একটা জড়তা। সো এই জড়তাকে বলা হয়েছে স্থিতি জড়তা। আর আবার চলন্ত বাস যদি হঠাৎ থেমে যায় তাহলে যাত্রী সামনের দিকে হুমড়ি খেয়ে পড়ে, এটাকে বলা হয়েছে কি? গতি জড়তা। তো আমরা দেখলাম। এরপর হচ্ছে বলের পরিমাণ ও নিউটনের দ্বিতীয় সূত্র। আমরা নিউটনের প্রথম সূত্র থেকে জেনেছি কি, যে বস্তুর গতির অবস্থার পরিবর্তন করতে হলে, স্থির বস্তুকে গতিশীল করতে হলে অথবা গতিশীল বস্তুর গতির পরিবর্তন করতে হলে বল প্রয়োগ করতে হবে। বস্তুর জড়তা থাকার কারণে এই বল প্রয়োগ করতে হয়। যে বস্তুর জড়তা তত বেশি সে তার অবস্থা পরিবর্তনের জন্য তত বেশি বল প্রয়োগ করতে হয়। জড়তার পরিমাণ হচ্ছে ভর, সুতরাং যে বস্তুর ভর যত বেশি হবে গতির পরিবর্তন করতে হলে সেই বস্তুর উপর তত বেশি বল প্রয়োগ করতে হবে। তো একটা নির্দিষ্ট ভরের বস্তুর উপর কতখানি বল প্রয়োগ করা হলে বস্তুর বেগের কতখানি পরিবর্তন ঘটবে, নিউটনের দ্বিতীয় সূত্র দ্বারা সেটি ব্যাখ্যা করা হয়েছে। তবে নিউটনের দ্বিতীয় সূত্র জানার আগে আমাদের দুটো রাশির কথা জানতে হবে। একটি হচ্ছে ভরবেগ, অন্যটি হচ্ছে ত্বরণ। যারা বিএসসি কোর্সে পরীক্ষা দেবেন বা যাদের পদার্থবিজ্ঞানের আগে ছিল তাদের এই বিষয়টা একদমই ক্লিয়ার। এই বিষয়টা নিয়ে তাদের সাথে কথা বললে নাও বললে হয়। সো একটা হচ্ছে কি ভরবেগ, আর একটা হচ্ছে ত্বরণ। ভরবেগ হচ্ছে ভর এবং বেগের গুণফল,
অর্থাৎ কোনো বস্তুর উপর যদি এম ভরকে যদি আমরা এম দিয়ে প্রকাশ করি এবং বেগকে যদি আমরা ভি দিয়ে প্রকাশ করি, তাহলে ভরবেগ পি হচ্ছে পি ইজ ইকুয়াল টু এম ভি। ঠিক আছে, সো যদি কোনো বস্তুর ওজন যদি 10 কেজি হয়, হ্যাঁ, আর যদি ধরেন ত্বরণ মানে বেগ হচ্ছে ধরেন 10 কিলোমিটার, তাহলে 10 গুণ 10 100, এটা হচ্ছে তার ভরবেগ হবে। সো যদি ভরের পরিবর্তন না হয় তাহলে ভরবেগের পরিবর্তন হচ্ছে বেগের পরিবর্তনের সাথে ভরের গুণফল, অর্থাৎ এম ভরের কোনো বস্তুর বেগ ইউ থেকে বেড়ে ভি হলে ভরবেগের পরিবর্তন হবে কি, বলছে যে বস্তুর যদি আদিবেগ হচ্ছে ইউ থাকে এবং পরে তার বেগ যদি ভি হয়, তাহলে সেই ভরবেগের পরিবর্তনকে আমরা কি দ্বারা প্রকাশ করতে পারবো, ভি মাইনাস ইউ। আর ত্বরণ হচ্ছে বেগের পরিবর্তনের হার, অর্থাৎ কোনো বস্তুর বেগ যদি টি সময়ে আদিবেগ ভি ইউ থেকে যদি পরিবর্তিত হয় ভি হয়, তাহলে কি হবে, তাহলে ত্বরণ এ হচ্ছে ভি মাইনাস ইউ বাই টি। ক্লিয়ার নাকি কারো কোনো প্রশ্ন রয়েছে? কারো কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানান। যে এই হয়তোবা সাধারণ বিজ্ঞানের অনেক স্টুডেন্ট বলতে পারেন যে আমরা আসলে আমাদের বিএসসির সাবজেক্ট নেই, সো আমরা এই বিষয়গুলো আমাদের কাছে ক্লিয়ার না। তো আমি এই জন্য বললাম যে কারো কাছে যদি কোনো প্রশ্ন থাকে সেই প্রশ্নটা সে কিন্তু করতে পারেন। আমরা চেষ্টা করব আমি বেসিক্যালি আপনাদের কনফিউশন দূর করার। আচ্ছা, এবার বলা হচ্ছে যে ভরবেগ আর ত্বরণ যদি বুঝে থাকি তাহলে নিউটনের যে দ্বিতীয় সূত্র সেটা বোঝা খুবই সহজ হবে। নিউটনের দ্বিতীয় সূত্র হচ্ছে বস্তুর ভরবেগের পরিবর্তনের হার প্রযুক্ত বলের সমানুপাতিক। অর্থাৎ বলকে এমনভাবে, এই ক্ষেত্রে বলকে এমনভাবে সংজ্ঞায়িত করা হয়েছে যে আমরা সমানুপাতিক না বলে সমান বলতে পারি। অর্থাৎ আমরা বলতে পারি কোনো বস্তুর ভরবেগ টি সময়ে এম ইউ থেকে পরিবর্তিত হয়ে যদি এম ভি হয়, তাহলে তার ভরবেগের পরিবর্তনের হার এম এ সমান এই এম ইন্টু মানে নতুন বেগ বা পরিবর্তিত বেগ বিয়োগ আদি বেগ, ঠিক আছে, বাই টি। আর প্রযুক্ত বল এফ এর সমান হবে। তাইলে এই প্রযুক্ত বল যদি এফ এর সমান হয়, তাইলে এখানে দেখলাম এই এম এ সমান সমান এই যে এই অংশটা, ওকে। এবং তাহলে প্রযুক্ত বল যদি এফ এর যদি সমান হয়, প্রযুক্ত বল এফ এর সমান যদি এই অংশটা হয়, হ্যাঁ, এবং এম এর সমান যদি এই অংশটা হয়, তাহলে আমরা এফ ইজ ইকুয়াল টু এম এ লিখতে পারি। সো এই সূত্র থেকে বোঝা যায় এফ ইজ ইকুয়াল টু এম এ। ক্লিয়ার? বলের একক হচ্ছেন নিউটন। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। বলের একক কি বিগত সালে অনেকবার এসছে, সো ভবিষ্যতেও আর আসবে আবার। যে পরিমাণ বল 1 কিলোগ্রাম ভরের কোনো বস্তুর উপর প্রযুক্ত হয়ে 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ সৃষ্টি করে তাকে 1 নিউটন বলে। অর্থাৎ এই নিউটন, বলের একক যে নিউটন, এই নিউটন আসলে কি পরিমাণ সংখ্যা সেটাকে ব্যাখ্যা করার জন্য বলেছে যে পরিমাণ বল 1 কেজি ভরের কোনো বস্তুর উপর প্রযুক্ত হয়ে 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার, অর্থাৎ এম পার এস স্কোয়ার, এটাকে এভাবে লেখে ms-2। সো এই ত্বরণটা সৃষ্টি করে তাকে 1 নিউটন বা 1n বলে। ক্লিয়ার? এখানে আপনাদেরকে একটা ম্যাথ করে দিয়ে বোঝানো হয়েছে যে একটি বস্তুর ভর 20 কেজি, এর উপর যদি একটি প্রযুক্ত বল প্রযুক্ত হয়, এর ত্বরণ যদি 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার হয়, প্রযুক্ত বলের মান কত ছিল? তাহলে m সমান সমান 20 কেজি, এর সমান সমান 2 মিটার পার সেকেন্ড, f সমান সমান হোয়াট, সেইটা গুণ করছে 20 ইন্টু 2 সমান সমান 40 নিউটন। তাহলে প্রযুক্ত বলের মান কি ছিল কত? 40 নিউটন। ক্লিয়ার?
এটা কিন্তু মিটার না, নিউটন না হয়ে এটাও হতে পারতো কেজি ms -2, এটাও কিন্তু হইতে পারতো। তাহলে নিউটনের পরিবর্তে কিন্তু এটাও লেখা যাইতো। আচ্ছা, এরপর হচ্ছে ক্রিয়া প্রতিক্রিয়া বল। বলছে যে তুমি যদি হাত মুষ্টিবদ্ধ করে দেয়ালে একটা ঘুষি দাও, তাহলে নিশ্চিতভাবে তুমি তোমার হাতে ব্যথা পাবে। ঘুষির মাধ্যমে তুমি দেয়ালকে বল দিয়েছো, যদি দেওয়ালের ব্যথা অনুভব করার ক্ষমতা থাকতো তাহলে সেটিও ব্যথা অনুভব করতো। কিন্তু তুমি কেন ব্যথা পেয়েছো? কারণ তুমি নিশ্চয়ই অনুমান করতে পারছো যখন তোমার মুষ্টিবদ্ধ হাত দিয়ে দেওয়ালে বল প্রয়োগ করেছো, তখন দেওয়ালটি তোমার মুষ্টিবদ্ধ হাতে পাল্টা একটা বল প্রয়োগ করেছে। এবং এটা সবসময়ই সত্যি, কোথাও বল প্রয়োগ করলে সেটিও পাল্টা বল প্রয়োগ করে। আচ্ছা, এরপর হচ্ছে যে উপরে যে উদাহরণগুলো দিয়েছে এর থেকে আমরা দেখতে পাই যে কোথাও যদি কোনো বল প্রয়োগ করি তার বিপরীত দিকে একটা বল তৈরি হয়। একটি বলকে ক্রিয়া বল এবং অন্যটাকে প্রতিক্রিয়া বল বলতে পারি। আইজ্যাক নিউটন কি বলেছেন? গতি বিষয়ক তৃতীয় সূত্রে বলেছেন যে প্রত্যেক ক্রিয়ার বলেরই একটা সমান ও বিপরীত প্রতিক্রিয়া রয়েছে। কিন্তু এইটা এখানে একটু বিস্তারিত লিখেছে আপনাদের বোঝানোর জন্য। সেই সূত্রটা আসল ছিল প্রত্যেক ক্রিয়ার সমান ও বিপরীত প্রতিক্রিয়া রয়েছে। সো এইখানে বলা হয়েছে যে প্রত্যেক ক্রিয়া বলেরই একটি সমান ও বিপরীত প্রতিক্রিয়া বল রয়েছে। যদি আপনি কোনো বস্তুর উপর যদি এ বল বা কোনো কিছুর উপর যদি আপনি এ বল ক্রিয়া করেন, সেটার বিপরীতে আপনাকে বি বল ক্রিয়া সে করতেই পারে, কিন্তু এ আর বি হবে কি সমান। এই এ আর বি সমান হবে। ওকে, এরপর ক্রিয়া প্রতিক্রিয়া কতগুলো উদাহরণ দেওয়া হয়েছে। আমরা কেন হাঁটতে পারি, মাঝি কেন নৌকা দিয়ে লগি দিয়ে নৌকা ঠেলে নিয়ে যাচ্ছে, এই সবগুলি হচ্ছে ক্রিয়া প্রতিক্রিয়া বলের উদাহরণ। এটাও কিন্তু আপনারা একটু দেখতে পারেন। এবার এখানে একটা বাস্তব উদাহরণ দেওয়া হয়েছে যে একটা বেলুনে যদি বাতাস ভরে পেছন দিক থেকে বাতাস বের মানে ছেড়ে দেই, তাহলে বেলুনের যে মুখ বা ছিদ্র থাকে সেখান থেকে বাতাস বের হওয়ার সময় কি করে, বেলুনটা উপরের দিকে দৌড় দেয়। তো সেটাকে কি বলা হয়েছে? এটা কিন্তু একটা প্রতিক্রিয়া বল সৃষ্টি করছে। এরপর হচ্ছে বলের প্রতিক্রিয়া না, দুঃখিত, বলের প্রকৃতি, নেচার অফ ফোর্স। 4টি মৌলিক বল। পৃথিবীতে কত ধরনের বল আছে সেটা জিজ্ঞেস করা হলে তোমরা বলবে যে বল অনেক ধরনের। কোনো কিছুকে ধাক্কা দিই সেটা একটা বল, ট্রাক যখন বোঝা টেনে নিয়ে যায় সেটা আর একটা বল, ঝড়ে যখন গাছ উপড়ায় সেটা আর একটা বল। তো এইটা কিন্তু অনেক রকমের বল আমরা চিন্তা করতে পারি, কিন্তু মূলত পৃথিবীতে হচ্ছে কি বল? 4টা বল। আসলে মৌলিক বল কয়টা? 4টা। এই প্রশ্ন কিন্তু আসতে পারে যে মৌলিক বল কয়টি? মৌলিক বল হচ্ছে 4টি। সেগুলো কি কি? একটা হচ্ছে মহাকর্ষ বল, একটা হচ্ছে তড়িৎ চৌম্বক বা বিদ্যুৎ চৌম্বকীয় বল, আরেকটা হচ্ছে দুর্বল নিউক্লিয় বল, আরেকটা হচ্ছে সবল নিউক্লিয় বল। এটা হচ্ছে সবল হবে, এটা সকল লিখে রাখছে, সবল নিউক্লিয় বল। ভাইয়া কি ঘুমাচ্ছেন? ভাই আমি ঘুমে পড়ে যাচ্ছি, আমার কথা বলতেই প্রচন্ড রকমের কষ্ট হচ্ছে ভাই। এই সৃষ্টি জগতের মহাকর্ষ বলের বা গ্র্যাভিটেশনের মধ্যে বলা হয়েছে এই সৃষ্টি জগতের সকল বস্তু তাদের ভরের কারণে একে অপরকে যে বল দিয়ে আকর্ষণ করে সেটাই হচ্ছে মহাকর্ষ বল। কি বলছে? এই সৃষ্টি জগতের সকল বস্তু তাদের ভরের কারণে একে অপরকে যে বল দিয়ে আকর্ষণ করে সেটাই হচ্ছে মহাকর্ষ বল। এই মহাকর্ষ বলের কারণে গ্যালাক্সির ভেতরে নক্ষত্ররা ঘুরপাক খায়, কিংবা সূর্যকে ঘিরে পৃথিবী ঘোরে, আর পৃথিবীকে ঘিরে চাঁদ ঘোরে এই মহাকর্ষ বলের কারণে। তো মহাকর্ষ বল যখন আমাদের উপর কাজ করে তখন সেটাকে আমরা বলি কি? মাধ্যাকর্ষণ শক্তি বা মাধ্যাকর্ষণ বল। এই মাধ্যাকর্ষণ বল আমাদেরকে নিচের দিকে, পৃথিবীর কেন্দ্রের দিকে টেনে রেখেছে। এই কারণেই আমরা নিজেদের ওজনের অনুভূতি পাই। তাহলে কি করছে? এই মাধ্যাকর্ষণ বল পৃথিবীর নিচের দিকে, পৃথিবীর কেন্দ্রের দিকে হচ্ছে আমাদেরকে টেনে রেখেছে। আর পদার্থবিজ্ঞানের একটি চমকপ্রদ বল হচ্ছে মহাকর্ষ বল। ভর আছে এরকম কোনো বস্তুকে মহাকর্ষ বল দিয়ে আকর্ষণ করে। আচ্ছা, তাহলে আপনাদের ক্লাস বন্ধ করে রেস্ট নিতে চলে যাই, সমস্যা কি? আচ্ছা ওকে, তাহলে ক্লাস ক্যান্সেল করে দিলাম, কি বলেন আপনারা? এরপর রয়েছে তড়িৎ চৌম্বক বল বা বিদ্যুৎ চুম্বকীয় বল।
চিরুনি দিয়ে চুল আসলে সেটা দিয়ে কাগজের টুকরোকে আকর্ষণ করা বা চুম্বক দিয়ে অন্য চুম্বককে আকর্ষণ বা বিকর্ষণ করা আমাদের অনেকেই কখনো কখনো করেছি। যদিও তড়িৎ বা বিদ্যুৎ এবং চুম্বকের বলকে আলাদা ধরনের বল মনে হয়, আসলে দুটি বল একই, শুধু দুইভাবে দেখা যায়। শুধু এই বলটা আকর্ষণ এবং বিকর্ষণ দুটোই করতে পারে এবং অন্যগুলো শুধু আকর্ষণ করতে পারে, বিকর্ষণ করতে পারে না। মাধ্যাকর্ষণ শক্তির তুলনায় এটা অনেক শক্তিশালী, 10⁻36 গুণ বা ট্রিলিয়ন 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 গুণ শক্তিশালী। অর্থাৎ হচ্ছে মাধ্যাকর্ষণ শক্তির তুলনায় এই যে তড়িৎ চুম্বক বল বা বিদ্যুৎ চুম্বকীয় বল হচ্ছে 10⁻36 গুণ বেশি শক্তিশালী। তাইলে আচ্ছা, এরপর হচ্ছে দুর্বল নিউক্লিয় বল। এইটাকে দুর্বল বল বলা হয় কারণ হচ্ছে এটা তড়িৎচুম্বকীয় বল থেকে দুর্বল, প্রায় ট্রিলিয়ন গুণ দুর্বল, কিন্তু মোটেও মহাকর্ষ বলের মতো এত দুর্বল বল নয়। যদিও এই দুর্বল নিউক্লিয় বল কার থেকে দুর্বল, তড়িৎচুম্বকীয় বল থেকে প্রায় ট্রিলিয়ন গুণ দুর্বল, কিন্তু মোটেও মহাকর্ষ বলের মতো এতটা দুর্বল নয়। মহাকর্ষ এবং তড়িৎচুম্বক বল যে কোনো দূরত্ব থেকে কাজ করতে পারে, কিন্তু এই বলটা খুব অল্প দূরত্বে 10⁻18 মিটারে কাজ করে। এই দূরত্বের মধ্যে এটা হচ্ছে কাজ করতে পারে 10⁻18। তেজস্ক্রিয় নিউক্লিয়াস থেকে যে বেটা রশ্মি বা ইলেকট্রন বের হয় সেটার কারণ এই দুর্বল নিউক্লিয় বল। তাহলে কি এই দুর্বল নিউক্লিয় বলের কারণেই হচ্ছে তেজস্ক্রিয় রশ্মি থেকে তেজস্ক্রিয় নিউক্লিয়াস থেকে যে বেটা রশ্মি বের হয় বা ইলেকট্রন বের হয় সেটা এই কারণেই। এরপর হচ্ছে সবল নিউক্লিয় বল। এটি হচ্ছে সৃষ্টি জগতের সব থেকে শক্তিশালী বল। তড়িৎচুম্বক বল থেকেও এটা 100 গুণ বেশি শক্তিশালী, কিন্তু এটাও খুবই অল্প দূরত্বে 10⁻15 মিটার দূরত্বে কাজ করতে পারে। পরমাণুর কেন্দ্রে যে নিউক্লিয়াস রয়েছে তার ভেতরকার প্রোটন ও নিউট্রনের নিজেদের মাঝে প্রচণ্ড শক্তিশালী বল কাজ করে, নিজেদের আটকে রাখে। তাহলে কি বলছে, পরমাণুর কেন্দ্রে যে নিউক্লিয়াস রয়েছে তার ভেতরে যে ভেতরকার প্রোটন এবং নিউট্রন নিজেদের মাঝে এই সবল নিউক্লিয় বল দ্বারা আটকে থাকে। বলেছে যে এই প্রচণ্ড বল আটকে থাকার কারণে এর মাঝে অনেক শক্তি জমা থাকে, তাই বড় নিউক্লিয়াসকে ভেঙে কিংবা ছোট নিউক্লিয়াসকে জোড়া দিয়ে এই বলের কারণে অনেক শক্তি তৈরি করা সম্ভব। নিউক্লিয়ার বোমা সেজন্য এত শক্তিশালী। সূর্য থেকে প্রাপ্ত আলো ও তাপ দিয়ে এই বল তৈরি হয়। তাহলে আপনারা বুঝতে পারছেন যে এই যে সবল নিউক্লিয় বল কেন এত শক্তিশালী বা নিউক্লিয়ার বোমা কেন এত শক্তিশালী, যে পরমাণুর ভেতর যে নিউক্লিয়াস থাকে তার ভেতরকার প্রোটন ও নিউট্রন এই বলে নিজেরা আটকে থাকে। এরপর হচ্ছে স্পর্শ বল এবং অস্পর্শ বল। তোমরা যখন তোমাদের দৈনন্দিন জীবনে নানা কাজে বল ব্যবহার করো তখন তোমাদের মনে হতে পারে কোনো বল প্রয়োগ করতে হলে স্পর্শ করতে হয়, যেমন ক্রেন দিয়ে ভারী জিনিস তোলা, কোনো কিছুকে ধাক্কা দেওয়া কিংবা চলতে চলতে ঘর্ষণের জন্য চলন্ত বস্তুর থেমে যাওয়া। আবার লক্ষ্য করেছো কোনো বল প্রয়োগের জন্য স্পর্শ করতে হয় না, যেমন কোনো কিছু ছেড়ে দিলে মাধ্যাকর্ষণ বলের জন্য সেটা নিচে পড়ে, অথবা চুম্বকের আকর্ষণ এইরূপ বল। সো আমরা বলকে স্পর্শ এবং অস্পর্শ দুই ধরনের বলে ভাগ করতে পারি। স্পর্শ বলের উদাহরণ হিসেবে আমরা কি নিয়ে আলোচনা করব, ঘর্ষণ বল নিয়ে আলোচনা করব। ধরা যাক একটি টেবিলে একটা কাঠের টুকরো রয়েছে, সেই কাঠের টুকরোর উপর একটা বল প্রয়োগ করে সেখানে ত্বরণ সৃষ্টি করতে চাচ্ছি। এই চিত্রটাতে যেভাবে বর্ণনা করা আছে সেভাবে ভরটির ওপর বাম থেকে ডানে এফ বল প্রয়োগ করছি, বাম থেকে ডানে এফ বল প্রয়োগ করছি। দেখা যাবে কাঠের টুকরো কাঠের টুকরোর সাথে ঘর্ষণের কারণে একটা ঘর্ষণ বল এফ তৈরি হয়েছে। সো এইটাকে যদি আমরা এই দিক থেকে মুভ করাতে চাই, এই দিক থেকে যদি মুভ করাতে চাই সামনের দিকে, এবং এই যে দুইটা তল রয়েছে, যে উপরের যে কাঠের টুকরো এবং নিচে যে টেবিলের যে রয়েছে, কাঠ রয়েছে, তার দুইটার মাঝে একটা ঘর্ষণ বল এফ সৃষ্টি হয়েছে। এই যে এফটা সৃষ্টি হয়েছে, এবং এই যে ছোট হাতের মানে স্মল এফ যে বলটা, সেটা হচ্ছে এই এফ বড় হাতের যে এফ বলটা রয়েছে সেটাকে কমিয়ে দিচ্ছে বা কিছুটা হলেও বাধাগ্রস্ত করতেছে। ঠিক আছে, এরপর হচ্ছে ঘর্ষণের প্রকারভেদ। ঘর্ষণকে 4 ধরনের বলা যায়: স্থিতি ঘর্ষণ, গতি ঘর্ষণ, আবর্ত ঘর্ষণ এবং প্রবাহী
ঘর্ষণ। সো এই 4 ধরনের ঘর্ষণ নিয়ে আমরা আলোচনা করব। একটা হচ্ছে স্থিতি ঘর্ষণ। স্থিতি ঘর্ষণ কি? দুটি বস্তু একে অন্যের সাপেক্ষে স্থির থাকা অবস্থায় যে ঘর্ষণ বল তৈরি হচ্ছে সেটা হচ্ছে স্থিতি ঘর্ষণ। আচ্ছা, যদি আমরা কি বলেছি যে দুটি বস্তু যদি একে অন্যের সাপেক্ষে স্থির থাকা অবস্থায় যে ঘর্ষণ বল থাকে তাকে স্থিতি ঘর্ষণ বলা হচ্ছে। এবং এটার একটা উদাহরণ হচ্ছে এই স্থিতি ঘর্ষণের কারণেই আমরা হাঁটতে পারি। আমাদের পা কিংবা জুতোর তলা মাটিতে স্থিতি ঘর্ষণে আটকে থাকে, অর্থাৎ মাটি এবং পায়ের যে জুতো সেটা দুটা কি হয়, স্থিতি ঘর্ষণের ফলে আটকে থাকে, এবং এই কারণে কিন্তু আমরা দাঁড়িয়ে পা পিছলে পড়ে যাই না বা দাঁড়িয়ে থাকতে পারি। আর একটা হচ্ছে গতি ঘর্ষণ। সো গতি ঘর্ষণটা কি? একটি বস্তুর সাপেক্ষে অন্য বস্তু যখন চলমান হয় তখন যে ঘর্ষণ তৈরি হয় সেটি হচ্ছে গতি ঘর্ষণ। সাইকেলের ব্রেক চেপে ধরলে সেটি সাইকেলের চাকাকে চেপে ধরে, ঘুরন্ত চাকাকে গতি ঘর্ষণের কারণে থামিয়ে দেয়। অর্থাৎ সাইকেলের ব্রেক কীভাবে কাজ করে দেখি তো, কোনো ছবি দেওয়া আছে কিনা? না, এটা এখানে কোনো ছবি দেওয়া নেই। সাইকেলের যে এই যে সাইকেলের চাকা রয়েছে, তো এইটার দুই পাশে দুইটা কি থাকে, ফর্ক থাকে, এবং এই ফর্কের এইখানে ব্রেক থাকে। তো এই ব্রেক দুইটা কি করে, যখন সাইকেলে আমি হ্যান্ডেল চেপে ধরি তখন দুই পাশের এই যে দুইটা স্পাউসের মতো থাকে, যেটা কি করে মানে দুই পাশে দুইটা এরকম 4 কোণার একটা বস্তু থাকে, ধরেন এটা প্লাস্টিক জাতীয় বা অন্য কিছু, সেটা কি করে আপনারা সবাই দেখেছেন, সেটা হচ্ছে চাকার সাথে আটকে যায় বা চাকাকে চেপে ধরে, যে কারণে কিন্তু এই ঘুরন্ত চাকার মানে সাথে যে এই যে প্যাডেল যে ব্রেকিং সিস্টেমের যে বস্তুটা রয়েছে তার যে ঘর্ষণ হয়, এই কারণে কিন্তু চাকা থামিয়ে দেয়। গতি ঘর্ষণ ওজনের উপর নির্ভর করে, ওজন যত বেশি হবে গতি ঘর্ষণ তত বেশি হবে। এরপর রয়েছে আবর্ত ঘর্ষণ। আবর্ত ঘর্ষণ হচ্ছে কি, একটি তলের উপর যখন অন্য একটি বস্তু গড়িয়ে বা ঘুরতে ঘুরতে চলে তখন সেটাকে বলে আবর্ত ঘর্ষণ। সবগুলো ঘর্ষণ বলের মধ্য দিয়েই একটা ছোট ঘর্ষণ বলের মধ্যে হচ্ছে এইটা সব থেকে ছোট, তাই এটা আমরা সবসময় সকল রকম যানবাহনের মাঝে চাকা লাগিয়ে নেই। চাকা লাগানো সুটকেস খুব সহজে টেনে নেওয়া যায়, যদি এর চাকা না থাকতো তাহলে মেঝের উপর ঠেলে নিতে আমাদের অনেক কষ্ট হতো। তার মানে কি হয়েছে, এই আবর্ত ঘর্ষণের কারণে আমরা কোনো বস্তুকে ছোট কোনো চাকার সাহায্যেও, যেহেতু এই বলটা হচ্ছে ছোট বল, তাহলে এটা হচ্ছে একটা লিভারের সাহায্যে, একটা চাকার সাহায্যে আমরা হচ্ছে এই সুটকেসগুলোকে টেনে নিয়ে যেতে পারি। এটা যদি আমাদের ঠেলে নিয়ে যেতে হতো মাটির উপর থেকে বা কোনো রাস্তার উপর থেকে, তাহলে সেটাতে আরও বেশি কষ্ট হইতো। ওকে, এরপর যে বলটার ঘর্ষণটা রয়েছে সেটা হচ্ছে প্রবাহী ঘর্ষণ। যখন কোনো বস্তু তরল বা বায়বীয় পদার্থ, ফ্লুইড জাতীয় পদার্থের ভেতর দিয়ে যায় তখন সেটি যে ঘর্ষণ অনুভব করে সেটি হচ্ছে প্রবাহী ঘর্ষণ। প্যারাশুট নিয়ে যখন কেউ প্লেন থেকে ঝাঁপিয়ে পড়ে তখন বাতাসের প্রবাহী ঘর্ষণের কারণে এটা হচ্ছে ধীরে ধীরে নিচে নেমে আসতে থাকে। অর্থাৎ এই যখন একটা প্যারাশুটের মাধ্যমে যখন কোনো আরোহী বা নামে নিচের দিকে, তখন কি করে, নিচের যে বাতাস বা ফ্লুইড রয়েছে বা বায়বীয় পদার্থ রয়েছে সেটা এই প্যারাশুটের ভেতরে প্রবেশ করে, একটা ঘর্ষণ বল কাজ করে, এই কারণে কিন্তু এই প্যারাশুটগুলো আস্তে আস্তে নিচের দিকে নামে। এখানে প্রবাহী ঘর্ষণের আরেকটা উদাহরণ দেওয়া হয়েছে, এরপর স্থিতি ঘর্ষণ এবং গতি ঘর্ষণের কিছু উদাহরণ দেওয়া হয়েছে। আমরা আগেই বলেছি ঘর্ষণ বল সবসময় প্রয়োগ করা বলের বিপরীত দিকে কাজ করে, সেজন্য স্বাভাবিকভাবেই ঘর্ষণ বল গতিকে কমিয়ে দেয়। আমাদের ধারণা হতে পারে আমরা সর্বক্ষেত্রে বুঝি ঘর্ষণ কমানোর চেষ্টা করি, কিন্তু সেটি সত্য নয়। তোমরা নিশ্চয়ই কখনো না কখনো কাদার মাঝে কোনো গাড়ি বা ট্রাক আটকে যেতে দেখেছ, তখন গাড়ির চাকা ঘুরলেও ঘর্ষণ কম হয় বলে কাদা থেকে গাড়ি বা ট্রাক উঠে আসতে পারে না। যদি এখানে কাদার পরিবর্তে যদি মাটি থাকতো তাহলে সেটার সাথে ঘর্ষণটা বেশি হতো বিধায় চাকাটা কিন্তু উপরে উঠে আসতে পারতো। আর কাদার সাথে যেহেতু ঘর্ষণ বল কম, তাহলে চাকা কি হয়, পিছলিয়ে যায়। এরপর হচ্ছে ঘর্ষণ বাড়ানো বা কমানো। ঘর্ষণ কমানোর জন্য যে আমরা যেসব কাজ করি সেগুলো হচ্ছে, যে পৃষ্ঠটিতে ঘর্ষণ হয় সেই পৃষ্ঠটিকে যত সম্ভব মসৃণ করা, মসৃণ পৃষ্ঠে গতি ঘর্ষণ কম হয়। মসৃণ পৃষ্ঠে গতি ঘর্ষণ কী হয়, কম হয়। তেল, মোবিল বা গ্রিস জাতীয় পদার্থ
বা লুব্রিকেন্ট জাতীয় পদার্থ ব্যবহার করে আমরা কি এই ঘর্ষণ মানে কমাইতে পারি। এরপর আরও চাকা ব্যবহার করে ঘর্ষণ কমানো যায়। গাড়ি বা বিমান এই এমন ধরনের দ্রুতগামী যানবাহনগুলো ডিজাইন করা হয় যেন বাতাসের সাথে ঘর্ষণ কম হয়। সেই কারণে কিন্তু বিমান বা গাড়ির মাথা এরকম একটু সুচালক প্রকৃতি থাকে, বিশেষ করে বিমানের মাথা সুচালক প্রকৃতি থাকে, যাতে করে সেটা বাতাসের সাথে তার ঘর্ষণ বল খুবই কম হয়। এরপর হচ্ছে ঘর্ষণ বাড়ানো। কীভাবে আমরা ঘর্ষণ বাড়াইতে পারি? যে দুটি তলে ঘর্ষণ হচ্ছে সেগুলো অমসৃণ বা খসখসে করে তোলা। যে দুটি তলে ঘর্ষণ হয় সেগুলো আরও জোরে চেপে ধরার ব্যবস্থা করা। অর্থাৎ আপনি যদি এখানে একটা এই যে আমরা টেবিল আর কাঠের টুকরোর উদাহরণ দেখেছিলাম, তো আপনি এই নিচ থেকেও যদি টেবিলটাকে প্রেশার দেন, উপরে থেকে যদি কাঠের টুকরোটাকে বেশি প্রেশার দেন, তাহলে কী হবে? ঘর্ষণ আরও বেড়ে যাবে। ঘর্ষণ তলের মাঝে খাস কাটা বা ঢেউ খেলানো করা, তাহলে এটি তলদেশকে জোরে আঁকড়ে ধরতে পারে। পানি বা তরল থাকলে সেটি খাঁজে গিয়ে ঢুকে পৃষ্ঠদেশের ঘর্ষণ বাড়াতে সাহায্য করে। যদি এই ঘর্ষণ তল যদি এরকম থাকে, তাহলে এইখানে পানি জমেও কিন্তু সেটার ঘর্ষণ বাড়াইতে পারে, অথবা এই খাঁজে পানি বা তরল পদার্থ জমে কিন্তু সেটার ঘর্ষণ বাড়াতে পারে। বাতাস বা তরলের ঘনত্ব বাড়ানো। যদি পানির সাথে আমরা অন্য কিছু মিশিয়ে যদি সেটার ঘনত্ব বাড়াইতে পারি, অর্থাৎ যদি এটাকে ঘন করতে পারি কোনোভাবে, তাহলে কিন্তু সেটার সাথে ঘর্ষণ বেশি হবে। বাতাস বা তরলে ঘর্ষণরত পৃষ্ঠদেশ বাড়িয়ে দেয়া। যদি এই আমি যদি একটা রড বা লাঠি দিয়ে যদি পানির ভেতরে নাড়ানাড়ি করি, সেটাতে যে ঘর্ষণ হবে তার তুলনায় যদি আমি একটা কাঠের এরকম চ্যাপ্টা তক্তা দিয়ে যদি নাড়ানাড়ি করি, তাহলে কিন্তু সেটাতে ঘর্ষণ বেশি হবে। যেহেতু এইটার আকৃতি বড়, ঘর্ষণরত পৃষ্ঠদেশ বাড়াই দেওয়া হয়েছে, সেহেতু এটার ঘর্ষণ বেশি হবে। আর এটা যেহেতু কম ঘর্ষণরত পৃষ্ঠদেশ, তাই কম। এরপর হচ্ছে চাকা বা বল বা বিয়ারিং সরিয়ে দেওয়া। আমরা একটু আগে দেখেছি, যদি আমরা এই যে ট্রলির যদি ছোট চাকাটা যদি সরাই ফেলি, তাহলে সেটাতে কি হবে? ঘর্ষণ বল কিন্তু বেশি হবে। এরপর হচ্ছে ঘর্ষণ একটি প্রয়োজনীয় উপদ্রব। কারণ হচ্ছে কি? ঘর্ষণের কারণে তাপশক্তি তৈরি হয়। শীতের দিনে আমরা হাত ঘষে হাত উত্তপ্ত করি। গাড়ির ইঞ্জিন যে গরম হয়ে ওঠে, সেটিও কিন্তু ঘর্ষণের কারণে হয়। কাজেই ঘর্ষণের কারণে অপ্রয়োজনীয়তা সৃষ্টি করে শক্তির অপচয় হয়। অপ্রয়োজনীয় ঘর্ষণ সৃষ্টি করলে কি হয়? শক্তির অপচয় হয়। গাড়ি, প্লেন, জাহাজ, সাবমেরিনকে ঘর্ষণ বলকে পরাস্ত করে এগিয়ে যেতে হয়, সেখানে অতিরিক্ত জ্বালানি খরচ করতে হয়। তো যদি এই বাইরের পানির বা বাতাসের যদি ঘর্ষণ বল না থাকতো, তাহলে কিন্তু যানবাহন চলতে আমাদের আরও কম জ্বালানি খরচ হতো। আচ্ছা, আবার আমরা এর মাঝে দেখেছি ঘর্ষণ আছে বলেই কিন্তু আমরা হাঁটতে পারি, রাস্তায় গাড়ি চলতে পারি, কাগজে পেন্সিলে কলম দিয়ে লিখতে পারি, দালান গড়ে তুলতে পারি, প্যারাশুট দিয়ে নিরাপদে নিচে নামতে পারি। এরকম অসংখ্য উদাহরণ রয়েছে যেই কাজগুলো আমরা ঘর্ষণ বল যদি না থাকতো, তাহলে সেটা আমরা করতে পারতাম না। গাছ থেকে তাহলে এই প্রশ্নটার উত্তর দেন। গাছ থেকে একটি ফল মাটিতে পড়লে এটি কোন বলের উদাহরণ? গাছ থেকে একটি ফল মাটিতে এসে পড়লো, এটি কোন বলের উদাহরণ? দ্রুত কমেন্ট করে জানান, গাছ থেকে একটি ফল মাটিতে পড়লো, সেটা কোন বলের উদাহরণ? আচ্ছা, অনেকেই উত্তর দিয়েছে মিহিকা জান্নাত, জান্নাত রহমান তুলি, অর্পিতা, প্রিয়াঙ্কা, পুষ্পকৃষ্ণা, কাজল। আচ্ছা, সবাই আপনারা সঠিক উত্তর দিয়েছেন। এটা হচ্ছে মহাকর্ষ বলের কারণেই কিন্তু গাছ থেকে একটি ফল মাটিতে পড়ে। তো এই ছিল আমাদের আজকের মতো সাধারণ বিজ্ঞানের এই টপিক, এসো বলকে জানি। তো আমরা কিন্তু আপেল
আপেল থেকেই কিন্তু এই নিউটনের সবগুলো সূত্রের আবিষ্কার, আপেল পড়ার ঘটনা থেকে। সো এই ঘটনা আপনারা সবাই জানেন অবশ্যই। তো এই ছিল আজকের মতো। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং স্বাস্থ্যবিধি মেনে চলবেন।